হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। এই স্টাডি অ্যান্ড জয় আমাদের একটা ছোট্ট প্রয়াস, সরি, উত্তরণ ফর মাধ্যমিক 2027। এই ব্যাচে আমি তোমাদের ম্যাথটা তো করাচ্ছি, তার সাথে বলেছিলাম ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটা আমি তোমাদের করাবো। সে উদ্দেশ্যে এই উত্তরণ ব্যাচের আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম ক্লাস, ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টের প্রথম ক্লাস। সেখানে আমি আজকে যে চ্যাপ্টারটা পড়াবো শুরু করব, সেটা হচ্ছে গ্যাসের আচরণ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং চুটিয়ে পড়াশোনা করছো। তো যে চ্যাপ্টারটা আমরা আজকে পড়বো, মানে শুরু করব, পুরো চ্যাপ্টারটা আমরা একটা ক্লাসে করব না, ডিভাইড করে করে করব, ধীরে ধীরে করব, প্রচুর সময় আছে, যতটা সম্ভব ডেপথে যাওয়ার দরকার, প্রয়োজন যতটুকু সে অবধি যাবো, কোনো চাপ নেই, রিল্যাক্সে থাকো। তো চলো শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের আমার প্রথম, মানে এই চ্যানেলে আমার প্রথম ক্লাস আসছে, কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আমরা আজকে যেটা শুরু করছি, গ্যাসের আচরণ। আচ্ছা, গ্যাস কি? তো গ্যাসের আচরণ পড়ার আগে আগে গ্যাসটাকে একটু চিনে নিই, আমরা চেনার চেষ্টা করে নিই। সেটা হচ্ছে, আমরা জানি পদার্থের তিনটি অবস্থা। যে কোনো পদার্থের তিনটি অবস্থা থাকে, যে কোনো পদার্থের ম্যাটারের তিনটি অবস্থা থাকে। প্রথম যে অবস্থাটা আমরা পড়ি সেটা হচ্ছে কঠিন। কঠিন যেটাকে আমরা ইংরেজিতে বলি সলিড। সলিড প্রথম অবস্থা যেটা আমরা পড়ি, কঠিন, সলিড। দুই নম্বর অবস্থা হচ্ছে আমাদের লিকুইড বা তরল। তরল বা লিকুইড, লিকুইড বা তরল। আর আরেকটা অবস্থা আমরা যেটা পড়ি সেটা হচ্ছে গ্যাসীয়। গ্যাসীয় বা গ্যাসীয়টাকে আবার বায়বীয় বলা হয়। কি বলা হয়? বায়বীয় বলা হয়। এই বায়বীয়টার ইংলিশ টার্ম হচ্ছে গ্যাস। তাহলে আমরা প্রথমত এটুকু তোমরা আশা করি জানো যে যে কোনো একটা পদার্থকে আমরা তিনটে স্টেট তার দেখতে পারি, অবস্থা দেখতে পারি আমরা তিনটে। সেটা হচ্ছে কঠিন, দুই হচ্ছে তরল, আর তিন হচ্ছে লিকুইড, ওই সরি গ্যাস বা গ্যাস বা গ্যাসীয় বা বায়বীয় যেটাই বলো। এবার এই যে পদার্থ, এদের তো ধর্ম অনুযায়ী এদেরকে তিনটে স্টেট ডিফাইন করা হয়েছে, তিনটে অবস্থা এদের ব্যাখ্যা করা হয়েছে। তো তার ভিতর একটা ধর্ম, অনেকগুলো ধর্ম অনুযায়ী এদের আলাদা করা হয়েছে, তার ভিতর একটা ধর্ম হচ্ছে এদের এই যে কঠিনের ক্ষেত্রে, তোমরা ছোটবেলায়, আমরাও পড়েছি ছোটবেলায়, কঠিনের ক্ষেত্রে কি পড়েছি, যে নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে। এটা হচ্ছে কঠিন, নির্দিষ্ট আকার আয়তন, এগুলো পড়ে এসেছি। তরলের ক্ষেত্রে নির্দিষ্ট আকারও নেই, আয়তনও নেই, যেখানে রাখা হয় সেখানে। তোমার হচ্ছে সেই কি বলে, সেই সরি আয়তন আছে, ভুল বললাম, আই এম সরি। এর কোনো আকার নেই কিন্তু আয়তন আছে। এই কঠিনের ক্ষেত্রে আমরা কি জানি, আকার আছে, তার সাথে এর আয়তনও আছে, এবং সেটা নির্দিষ্ট আকার এবং আয়তন দুটোই আছে। তরলের ক্ষেত্রে কি জানি, এর কোনো নির্দিষ্ট আকার নেই কিন্তু এর ক্ষেত্রে আয়তন আছে। আর গ্যাসের ক্ষেত্রে কি জানি, এর না নির্দিষ্ট আকার আছে, না নির্দিষ্ট আয়তন আছে। পার্থক্য বলছি, এসব পার্থক্য ছোটবেলায় পড়েছো। এবার এর থেকে একটু আগে যাই আমরা, এসব তো পড়ে এসছি, এর থেকে আগে যাই বলতে কি, কঠিনের ক্ষেত্রে, আচ্ছা, যে কোনো পদার্থ ছোট ছোট অণু, পরমাণু, অণু দিয়ে গঠিত। অণুর থেকে আরো ডেপথে গেলে পরমাণু দিয়ে গঠিত। তো এই অণুগুলো কঠিনের ক্ষেত্রে, ধরো এটা যদি একটা কঠিন পদার্থ হয়, এটা যদি একটা কঠিন পদার্থ হয়, এই কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো একে অপরের খুব কাছাকাছি থাকে। কি করে? অণুগুলো খুব কাছাকাছি থাকে, একে অপরের খুব কাছাকাছি থাকে। যতটা কাছাকাছি কল্পনা করতে পারি আমরা, ততটা কাছাকাছি থাকে। অণুগুলো কাছাকাছি থাকায় এদের মধ্যে আন্তর আণবিক বল, এদের মধ্যে মানে একটা অণু, ধরো এই একটা অণু আর এই একটা অণু, এরা খুব কাছাকাছি থাকায় এদের ভিতর যে ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে একে অপরের প্রতি যে আন্তর আণবিক বল বা আন্তর আণবিক আকর্ষণ বল, সেটা অনেক বেশি হয়। এদের ক্ষেত্রে আন্তর আণবিক আকর্ষণ বল মানে একে অপরের, আমরা যখন কারো কাছাকাছি থাকি, যদি সে প্রিয়জন হয়, আমরা চাই কি তাই সে আমার পাশে থাকুক, তার সাথে আমার বন্ডিং ভালো হয়। এই গ্যাসের, সরি, পদার্থের ক্ষেত্রে সেম। এদের ক্ষেত্রে, এই কঠিনের ক্ষেত্রে অণুগুলো পরস্পর খুব কাছাকাছি থাকে। এই জন্য কাছাকাছি থাকার জন্য এদের ভিতর যে আন্তরাণবিক বল রয়েছে, সেই আন্তরাণবিক বলটা খুব স্ট্রংলি কাজ করে, খুব কঠোরভাবে কাজ করে, এবং এদের
ধরে রেখে একটা স্পেসিফিক শেপ এবং স্পেসিফিক ভলিউম দেয়, নির্দিষ্ট একটা আকার দেয় এবং একটা নির্দিষ্ট আয়তন দেয়। কঠিন সম্পর্কে জানলাম। এবার এটাই যখন এই পদার্থটাই যখন তরলে চলে আসে, এই পদার্থটাই যখন তরলে চলে আসে তখন এর অণুগুলোর মধ্যকার দূরত্ব যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। অণুগুলির মধ্যকার দূরত্ব যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। প্রত্যেকের মাঝখানে যে ডিস্টেন্স রয়েছে, দূরত্ব রয়েছে, সেই দূরত্বর পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ দূরত্ব বেড়ে গেছে। ওই যে কি একটা গান আছে না, কি ভুলে গেলাম গানটা, মনে নেই, যাই হোক, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, এরকম একটা গান আছে না, দূরত্ব কি ভালোবাসায় নাকি চলে যায় আর বাহানা। তো এদের মাঝখানে যখন এরা কাছাকাছি ছিল, খুব ভালোবাসা ছিল, একসাথে একটা নির্দিষ্ট আকারও ছিল, নির্দিষ্ট আয়তনও ছিল। এবার যখন তরল অবস্থায় এসছে, লিকুইড অবস্থায় এসছে, তখন এদের মধ্যকার দূরত্ব বেড়ে গেছে, ডিস্টেন্স বেড়ে গেছে। দূরত্ব বেড়ে গেলে এদের মাঝখানে যখনই দূরত্ব বেড়ে গেছে তখনই এদের ভিতর ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণ বল, এটাকে বলে আকর্ষণ বল বা আন্তর আণবিক আকর্ষণ বল বললে তোমাদের কোনো ভুল হবে না, বরং ভালো হবে। আকর্ষণ বল বা আন্তর আণবিক আকর্ষণ বল এর পরিমাণও কমে যায়। ডিস্টেন্স বেড়েছে, দূরত্ব বেড়েছে, আন্তরাণবিক আকর্ষণ বল কমে যায়। এইটাকে তোমরা পরে যখন কুলম্বের সূত্র পড়বে, মহাকর্ষের সূত্র পড়বে, তখন একটা ফর্মুলা পড়বে, এফ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, যদি এরা আদান হয় তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে আদানের ক্ষেত্রে কুলম্বের সূত্র। এখান থেকে এদের এই যে ডি বাড়ছে, তার উপর স্কোয়ার রয়েছে, যত ডি বাড়ছে এফ তত কমছে, দূরত্ব যত বাড়ছে এদের ভিতর আকর্ষণ বল কমছে। এটাই যদি তোমরা ইসে ধরো, মহাকর্ষের ক্ষেত্রে ধরো, চার্জিন কোনো কণার ক্ষেত্রে ধরো, যাদের মাস আছে, স্পেসিফিক মাস রয়েছে, তাদের ক্ষেত্রে এফ জি হয় তোমার হচ্ছে মহাকর্ষীয় বল, যেটাকে আমরা বলি, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এদের ক্ষেত্রেও প্রসেস সেম। এই যে আমরা লিকুইড তরলটা পড়ছি, এর যে অণুগুলো রয়েছে তারা যদি চার্জযুক্ত অবস্থায় থাকে, তোমরা কুলম্বের সূত্র ইউজ করে এদের ভিতর, আমি বলছি না বার করো, কোনো দরকারও নেই তোমাদের, জাস্ট টাচ করে যাচ্ছে। এইসব জিনিস তোমরা পরবর্তীকালে গিয়ে পড়বে, তাই এখন থেকে শুধু একটু জাস্ট স্পর্শ করে যাওয়া, যাতে যখন তোমরা 11-এ উঠবে, 12-এ উঠবে, যখন তোমরা এসব পড়বে তখন মনে হয় না আমি এরকম কিছু শুনে এসছি আগে, সে উদ্দেশ্যেই জাস্ট টাচ করে যাচ্ছি। তো এই যে ডিস্টেন্স, বাকি সব ভুলে যাও। ডিস্টেন্স যখন ডিনোমিনেটরে রয়েছে, মানে যখন হরে রয়েছে, এবং হর যদি বাড়ে তাহলে আমাদের টোটাল ভ্যালুটা কম হয়ে যায়। সেই কনসেপ্ট থেকে যখন এদের মাঝখানে, অণুগুলোর মাঝখানে দূরত্ব বাড়া শুরু হয়েছে, তখন তাদের মধ্যকার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বল কমা শুরু হয়েছে। এবার তরল, কঠিন গেল, তরল গেল। এরপর যদি আমরা আসি গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে দেখার চেষ্টা করি, গ্যাসের ক্ষেত্রে এদের মাঝখানে দূরত্বটা এক্সট্রিম হয়ে যায়, এদের মাঝখানে দূরত্বটা এক্সট্রিম হয়ে যায়, এদের মাঝখানে দূরত্বটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, এদের মাঝখানে দূরত্বটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। এবং যখন আমরা এই চ্যাপ্টারেরই আদর্শ গ্যাস সম্পর্কে পড়বো, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস সম্পর্কে পড়বো, তখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে দুটো অণু, এদের মাঝখানে ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বলকে 10 to 0 ধরায়, মানে শূন্যর কাছাকাছি, এদের ভিতর কোনো আকর্ষণ বল নেই বললেই চলে। এবং এদের ভিতর র্যান্ডমনেস মানে ছোটাছুটি করার প্রবণতা সব থেকে বেশি দেখা যায়। র্যান্ডমনেস, ছোটাছুটি করার প্রবণতা সব থেকে বেশি দেখা যায়, কারণ এদের ভিতর আকর্ষণ বল কম, এই জন্য এরা বাইরে দূরে ছুটে যেতে চায়, একজনের থেকে অন্যজন ছিটকে যেতে চায়, দূরে চলে যেতে চায়। তাহলে এই জন্য এটাকে বলা হয় গ্যাস। এই যে আমরা অণুর যে কিভাবে অণু কাজ করছে কি না করছে এটা একটু জেনে নিলাম, এটা আমাদের ফাউন্ডেশন হিসাবে কাজ করবে, বেস হিসাবে কাজ করবে, যে পরবর্তীকালে আমরা চ্যাপ্টারটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, তো মোটামুটি এই সব জিনিস দেখে আমরা এটুকু বুঝলাম, এদের ক্ষেত্রে র্যান্ডমনেস বা গ্যাসের গতি খুব কম থাকে, গ্যাসের গতি থাকে খুব কম, র্যান্ডমনেস খুব কম থাকে, শুধু এরা ভাইব্রেট করে। অণুগুলো যদি ডেপথে যাওয়া যায়, খুবই মাইক্রোস্কোপে দেখা যায় এরা শুধু ভাইব্রেট করছে। এদের ভিতর ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি থাকে, আচ্ছা, আমি তোমাদের একটা আমি যেহেতু প্রথম পড়াচ্ছি তোমাদের ফিজিক্যাল সায়েন্স, কিছু জিনিস বলে নিই। এই যে ধরো আমি যে উপরের দিকে দাগটা দিচ্ছি, উপরের দিকে আরোটা দিচ্ছি, এর মানে হচ্ছে বৃদ্ধি, বা বেশি। আর নিচের দিকে যখন দিচ্ছি তখন হ্রাস বা কম, এই দুটো জিনিস দেখবে আমি প্রচুর ব্যবহার করছি।
টোটাল যখনই পড়াচ্ছি তখন এই দুটো জিনিস প্রচুর ব্যবহার করছি, তাই একবার একটুখানি বলে নিলাম। ওকে, এবার এর ক্ষেত্রে গতিটা মাঝামাঝি অবস্থায় থাকে। কিসের গতি বলছি? অণুগুলোর মধ্যকার গতি, র্যান্ডমনেস। গতিটা মাঝামাঝি অবস্থায় থাকে, এই জন্য এর ভিতর কোনো আমি সিম্বল দিলাম না। আর এদের ভিতর ফোর্স অফ অ্যাট্রাকশন কম্পারেটিভলি কঠিনের থেকে কম থাকে, কঠিনের থেকে কম থাকে। ফোর্স অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণ বল। আর এদের ক্ষেত্রে র্যান্ডমনেস বা গতি থাকে সর্বাধিক, এদের মধ্যে গতি থাকে সর্বাধিক, এবং এবং ফোর্স অফ অ্যাট্রাকশন আকর্ষণ বল থাকে একটা অণুর সাথে অন্য অণুর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই কম থাকে। ঠিক আছে, তো এটাকে যদি একটু রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করি যাতে তোমাদের মন থাকে। কঠিনের ক্ষেত্রে কি হয় বলে না, কংক্রিট, এদের মাঝখানের বন্ধুত্ব বা রিলেশনশিপ বা আন্ডারস্ট্যান্ডিং যাই বলো, কংক্রিটের মতো শক্ত, কংক্রিটের মতো শক্ত, পাথরের মতো শক্ত। এদের ক্ষেত্রে এরা একে অপরের খুব কাছাকাছি থাকে। কংক্রিট খুব শক্ত জিনিস, একে অপরের খুব কাছাকাছি থাকে, এবং এদের একে অপরের প্রতি যে অ্যাট্রাকশন বলো, ভালোবাসা বলো, বন্ধুত্ব বলো, সেটা খুব দৃঢ় থাকে। সেটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন হলো। এবার তরলের ক্ষেত্রে বলে না যে এদের ভিতর সম্পর্কটা ঠিকঠাক চলছে না, ডালমাটাল অবস্থা, লিকুইফাই হয়ে গেছে, তরল হয়ে গেছে, লিকুইফাই হয়ে গেছে। সেক্ষেত্রে কি হয়, সম্পর্ক আছে, এখনো একটা টান অনুভূত হয়, এখনো একটা টান অনুভূত হয় না। কিছু বন্ধু থাকে আমাদের ক্ষেত্রে, যেমন তাদের সাথে যখন ঠিকঠাক না চলে কিন্তু একটা টান অনুভূত হয়, ঠিকঠাক চলছে না তাদের সাথে, আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক হচ্ছে না কিন্তু একটা টান অনুভূত হয়, সেই সম্পর্ক হচ্ছে তরল। আর গ্যাস, যা যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি, মানে ওর প্রতি কোনো টানই নাই, যাক যেখানে খুশি সেখানে যাক। এবার এই যে যেখানে খুশি সেখানে যাক, একে অপরের থেকে দূরত্ব যখনই বাড়ে তখন এদের র্যান্ডমনেসও বাড়ে। ধরো আমার কোনো বন্ধু ছিল, সে আমার সাথে সম্পর্ক দূরত্ব বাড়ানো শুরু করেছে। বন্ধু বান্ধবী যাই হোক, ভেবে নাও তোমাদের মতো করে, নিজের মতো করে উন্মুক্ত করে ভেবে নাও, বন্ধু হোক, বান্ধবী হোক, ও হোক, সে হোক। তো তার সাথে ধরো আমার খুব ভালো সম্পর্ক ছিল, তখন আমাদের সম্পর্ক ছিল কঠিন, ধীরে ধীরে সম্পর্ক খারাপ হলো লিকুইড। এবার যখন অন্তিম পর্যায়ে চলে আসবে তখন সেটা হয়ে যাবে গ্যাসীয় স্টেজ। তখন সে আমার থেকে দূরে থাকবে, আমার প্রতি, তার আমার প্রতি কোনো টান নেই, মানে আমার তার প্রতিও কোনো টান নেই, তারও আমার প্রতি কোনো টান নেই। এই যে টান, এটাকে বলছি ফোর্স অফ অ্যাট্রাকশন। নেই, একদমই নেই বললেই চলে। আর র্যান্ডমনেস, তার প্রতি আমার টান নেই, আমার প্রতিও তার টান নেই। এবার র্যান্ডমনেস মানে এদিক যাওয়া ওদিক যাওয়া, সমাজ রহে না क्या बोल रहा हूँ। তো এই যে র্যান্ডমনেস, এই গ্যাসের ক্ষেত্রে বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। ঠিক, এবার আমরা এতক্ষণে মোটামুটি একটা আশা করি বেসিক কনসেপ্ট তোমাদের মধ্যে কারে আমি বিল্ড করতে পেরেছি। তো এবার এই গ্যাসকে নিয়ে একটু কিছু কথা বলা যাক। এতক্ষণ গ্যাসের আচরণ পড়ছি, এতক্ষণ পদার্থের অবস্থা পড়ছিলাম, যাই হোক। এবার এই যে গ্যাসীয় পদার্থ, এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয় দেখো, এই যে অণুগুলোর ভিতর গতি খুবই বেশি, গতি খুবই বেশি। এবার গ্যাসের ক্ষেত্রে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তনও নেই, এদের যে পাত্রে রাখবে সেই পাত্রের আয়তন দখল করবে। ধরো এই গ্যাসটাকে আমি যদি আরো একটা বড় পাত্রে নিই, এই গ্যাসটাকে ধরো এরকম বড় পাত্রে নিলাম, তখন এই গ্যাসের যে অণুগুলো ছিল তারাই আরো দূরে, সেই পরিমাণই অণু থাকবে কিন্তু আরো দূরে চলে যাবে। এক্ষেত্রে কি হলো, এদের আয়তন বেড়ে গেল। এবার যখনই আয়তন বেড়ে গেল, ধরো ধরো একটা ঘর ধরো, এই ঘরটা হচ্ছে আমার 8/6, 8 ফুট বাই 6 ফুট। এবার এই 8 ফুট বাই 6 ফুটের ভিতর যখন ধরো আমার লোক ছিল, 8 ফুট বাই 6 ফুটের ভিতর ধরো লোক ছিল 10 জন, 10 জন লোক ছিল। এবার 10 জন লোকে একে অপরের সাথে, কারোর সাথে সম্পর্ক ভালো নয়, একে অপরের সাথে ধাক্কা ধাক্কি করছে, এ গিয়ে ওদিকে ধাক্কা খাচ্ছে, ও গিয়ে ওদিকে ধাক্কা খাচ্ছে, সে গিয়ে ওর দিকে ধাক্কা খাচ্ছে, মানে থ্রু আউট দ্য দেয়াল, মানে পুরো দেয়ালের চারিদিকে গিয়ে তারা একে অপরের সাথে যেমন ধাক্কা খাচ্ছে তেমন দেয়ালে গিয়েও ধাক্কা খাচ্ছে। এবার যখনই ধাক্কা খাচ্ছে, এই ধরো দেয়াল, এই দেয়ালে গিয়ে আমি যদি ধাক্কা খাই, এই যে ধাক্কা খাচ্ছি একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, এই যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে এটাকে বলে গ্যাসের চাপ। কি বলে? গ্যাসের চাপ। চাপের সঙ্গে আমরা যাব। এবার এই ঘরটা ছিল 8/6, ধরো এই যে ঘরটা আমার, এই ঘরটা ধরো তুমি 12/18, ধরো 12 ফুট বাই 18 ফুট, 12/18 ফুট। এবার এই ঘরের আয়তনটা বড় হয়ে গেছে, ঘরের জায়গা বড় হয়ে গেছে। এবার যখন এই যে 10 জন, এখানেও 10 জন লোক রয়েছে, ধরো 10 জন লোক রয়েছে এখানেও। এবার যখন আয়তন বড় হয়ে গেছে, জায়গা অনেক বেড়ে গেছে, যখন জায়গা বেড়ে গেছে তখন একজন আর একজনের সাথে সংঘর্ষ হওয়ার প্রবণতা কমে গেছে, একজন আর একজনের সাথে সংঘর্ষ হওয়ার প্রবণতা কমে গেছে। এবার আমি গিয়ে যে ফোর্সে আঘাতটা করছিলাম, ধরো এই দিক থেকে আমাকে কেউ ধাক্কা দিল, আমি এই দিকে গিয়ে
আঘাতটা করলাম, যখনই জায়গা বড় হয়ে গেছে তখন আমার একে অন্যের সাথে ঘর্ষণটা কম হচ্ছে, ধাক্কা খাওয়ার প্রবণতা কমে যাচ্ছে। এবার আমি গিয়ে যে ফোর্সটা আগে অ্যাপ্লাই করছিলাম এই দেয়ালে, আমি যে ফোর্সটা আগে অ্যাপ্লাই করছিলাম তার থেকে আমি কম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, কম পরিমাণ আমি বল লাগাতে পারবো, কারণ আমার সংঘর্ষের পরিমাণ কমে গেছে। কি কারণে কমে গেছে? কারণ আমি স্পেস পেয়ে গেছি, জায়গা পেয়ে গেছি। তো এখানে যখন 10 জন ব্যক্তি থাকবে তখন এদের ভিতর যেহেতু আয়তন বেড়ে গেছে, তখন এদের চাপ কমে গেছে। বয়েলের সূত্রে যাচ্ছি, কিন্তু বয়েলের সূত্র পরে যখন পড়বো তখন আরো ডিটেলসে যাব যতটা সম্ভব। তো যখন এই আয়তন বেড়ে যাচ্ছে চাপ কমে যাচ্ছে। ঠিক, এবার আরো একটু ডেপথে যাওয়ার চেষ্টা করি, আরো একটু অন্যরকম ভাবে কানেক্ট করার চেষ্টা করি। ধরো এইখানে যখন 10 জন লোক ছিল, তখন ধরো এই ঘরের টেম্পারেচার তখন ছিল ধরো কত ধরবে, ধরো 26 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস ছিল ধরো নর্মাল টেম্পারেচার, কোনো অসুবিধা নেই, থাকতে পারবে লোকজন। কিন্তু আমি যদি এই ঘরের টেম্পারেচার আমি 26-এর জায়গায় যদি 46 ডিগ্রি করে দিই, 46 ডিগ্রি সেলসিয়াস করে দিই, তাপ বেড়ে গেছে, চারিদিক থেকে তাপ আসছে, তখন কি হবে? আমি আরো জোরে ছোটাছুটি করবো, যে এখান থেকে বেরোতে হবে কোনোভাবে, বেরোনোর প্রবণতার জন্য ছোটাছুটি বেশি করব। যত ছোটাছুটি বেশি করব তত আমার একে অপরের সাথে সংঘর্ষ বেশি হবে, একে অপরের সাথে ধাক্কা বেশি লাগবে। যখনই ধাক্কা বেশি লাগবে, এই টেম্পারেচার যত বাড়ানো হয় তখন আমি বেশি জোরে গিয়ে আঘাত করব, আঘাতটা জোর হবে, আমার ফোর্সটা বেশি হবে। আমি যে পরিমাণ দেয়ালে গিয়ে যে যত জোরে আমি আঘাত করব তত আমার প্রেশারটা বেশি হবে, ফোর্স বেশি হচ্ছে বলে প্রেশারটাও বেশি হবে। সেক্ষেত্রে কি হয়, তার মানে আমি যেটা বলতে চাইছি, যখন আমরা টেম্পারেচার বাড়াই তখন গ্যাসের চাপও বাড়ে। শর্ত আছে, এই যে শর্তটা আমি বললাম, এই গল্পটা তখনই অ্যাপ্লাই হবে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে এই শর্তটা তখন অ্যাপ্লাই হবে যখন তাপ ধ্রুবক, তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, 26 ছিল তো 26ই আছে, 36 ছিল তো 36ই আছে। কিন্তু যখন, আর এই শর্তটা তখন অ্যাপ্লাই হবে যে তাপ বাড়ালে চাপ চাপও বাড়ে, এটা হবে যখন ভলিউম কনস্ট্যান্ট, মানে আয়তন কনস্ট্যান্ট রেখে যখন আমি এই সব গল্প করব তখন এসব হবে। এসব বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এসবের সঙ্গে লিঙ্ক পাবে, তোমরা ধীরে ধীরে লিঙ্ক পাবে, ধীরে ধীরে মানে ডট ডট কানেক্ট হচ্ছে। আমি এখন শুধু এরকম একটা বোর্ডের ভিতর ডট লাগাচ্ছি, এই ডট করছি, এই ডটগুলো যখন কানেক্ট করে দেবো তখন দেখবে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। ওকে, মোটামুটি এই অবধি কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা গ্যাসের চাপটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। পুরোটা মুছে দিলাম। আচ্ছা, গ্যাসের চাপ ও আয়তন। চাপ, কিসের চাপ? গ্যাসের চাপ। গ্যাসের চাপ কাকে বলে? কোনো আবদ্ধ পাত্রে, কোনো আবদ্ধ পাত্র, ধরো এই একটা পাত্র, এই আবদ্ধ পাত্রের দেয়ালে, এইটা ধরো দেয়াল, এই কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে, কি বললাম? প্রতি একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল ইন দ্য সেন্স সেটা হতে পারে 1 সেন্টিমিটার, 1 মিটার বাই 1 মিটার, বা হতে পারে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার। হ্যাঁ, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে, কি প্রয়োগ করে? বল প্রয়োগ করে, তাকে বলে ওই গ্যাসের চাপ। লিখবো? আমার যা হাতের লেখা, তাও লেখার চেষ্টা করি। চাপ আমরা তাকেই বলছি, কোনো গ্যাস আবদ্ধ আবদ্ধ পাত্রের দেওয়ালের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে তাকে ওই ওই গ্যাসের আকার প বলে, মানে চাপ বলে, তাকে ওই গ্যাসের চাপ বলে। কোনো একটা গ্যাস আবদ্ধ পাত্রের দেয়ালের, প্রত্যেকটা দেওয়ালের, আবদ্ধ পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ
চাপ মানে যে পরিমাণ বল প্রয়োগ করছে, ওই যে আমি গিয়ে ছুটে গিয়ে দেয়ালে কি করছিলাম, বল প্রয়োগ করছিলাম, এই যে বলটা প্রয়োগ করে সেটাকেই বলে ওই গ্যাসের চাপ। ওকে, এবার গ্যাসের চাপ, যেটা গ্যাসের চাপ, এই গ্যাসের চাপটাকে আমরা প্রকাশ করি পি দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। ক্ষেত্রফলটাকে আমরা প্রকাশ করি এ দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে। এ ফর এরিয়া, পি ফর প্রেসার। আর আর এই যে বল, এই বল কিন্তু ক্রিকেট বল, এই বল হচ্ছে এই বল ফোর্স বল। তাহলে এইখানে আমরা দেখো কি বলছি, যে কোনো গ্যাস আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলে ওই গ্যাসের চাপ। তো এখান থেকে একটা সুন্দর একটা ফর্মুলা বেরোয়, সেটা হচ্ছে চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। পি ইকুয়াল টু এফ বাই এ। চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। এই যে সূত্রটা, এই পিটাকে বলে গ্যাসের চাপ, এর হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড, মানে যতটা পরিমাণ বল প্রয়োগ করছে কোথায়, প্রতি একক ক্ষেত্রফলে, দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক, এবার তোমরা ক্লাস 9-এ মাত্রা পড়ে এসেছিলে, মাত্রা একক, সেখান থেকে এখান থেকে আমি তাহলে ওই মাত্রা আর এককটা একটু বার করে নিই। একক কি হবে দেখো, চাপের একক কি হবে, এখানে এফ। ফোর্সের একক কি আমরা কি জানি, ফোর্স। বলের একক নিউটন, বলের একক নিউটন। আর তোমার হচ্ছে এরিয়া, ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এটাকেই বলে পাস্কেল। কি বলে? পাস্কেল। তাহলে চাপের এসআই একক হচ্ছে, এখানে আমি লিখি চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটাও লিখতে পারো, অথবা লিখতে পারো এরকম নিউটন মিটার স্কোয়ার মানে m-2, অথবা পাস্কেল। ঠিক, এটা হচ্ছে এসআই একক। এবার যদি সিজিএস এককে বার করার চেষ্টা করি আমি, সিজিএস এককে দেখতে কেমন লাগে, তাহলে চাপের ক্ষেত্রে মানে ফোর্সের বলের এসআই একক হচ্ছে ডাইন, ডিওয়াইএনই, ডাইন। বলের এসআই একক হচ্ছে ডাইন, আর ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। ডাইন আর সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডাইন পার সেমি স্কোয়ার, অথবা আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি, ডাইন সেমি -2। এটাকে বলে হচ্ছে তোমার, কি বলে জানো, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারই তো বলে। হ্যাঁ, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এইসব যখন করে নিয়েছি, আরেকটু কাজ করে নিই। এসআই আর সিজিএস এককের ভিতর এটা হচ্ছে আমার চাপের, আমার নয়, হ্যাঁ, এটা হচ্ছে চাপের সিজিএস একক, কি সিজিএস একক। ওকে, এবার আমরা এই এসআই আর সিজিএস এর ভিতরে একটু সম্পর্ক বার করার চেষ্টা করি। দেখো, 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি দেখো, 1 নিউটন মানে কত, 1 নিউটন হচ্ছে কত ডাইন, 1 নিউটন সমান সমান কত ডাইন, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইনই তো ছিল মনে হয়। 1 নিউটন সমান সমান, জাস্ট সেকেন্ড, তো যেটা বলছিলাম যে 1 নিউটন সমান সমান হচ্ছে, আচ্ছা এর মানে হচ্ছে 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার। ওকে, এবার এখান থেকে আমরা লিখতে পারি 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। এটা কেন লিখলাম, কারণ যেহেতু 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। ঠিক, কোই দিক্কত কষ্ট আশা করি নেই। উপরে নিউটনটাকে আমি ডাইন, এসআই থেকে সিজিএস এ নিয়ে গেলাম। এবার মিটার, আমরা কি জানি যে 100 মিটার সমান সমান 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, তাই জানি তো, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এবার তাহলে এই যে হচ্ছে মিটার স্কোয়ার, এর মানে হচ্ছে মিটার ইন্টু মিটার, মানে 1 মিটার ইন্টু 1 মিটার, তার মানে 100 ইন্টু 100, এই সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল।
1 মিটার সমান সমান 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে 100 ইন্টু 100 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ওয়েল অ্যান্ড গুড। তারপরে হচ্ছে 10⁵ ডাইন বাই, এই 100 ইন্টু 100 করলে হয় 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। সূচকের নিয়ম সেটা হচ্ছে 10⁵ মাইনাস 4 ডাইন সেমি ইনভার্স সেন্টিমিটার ইনভার্স স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে 10⁻1 মানে 10 ডাইন সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে 1 নিউটন সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 1 নিউটন সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ড্রাইভ করেও দেখিয়ে দিলাম তোমাদের। ওকে, চলো এই অবধি মোটামুটি ক্লিয়ার। গ্যাসের চাপ কি, চাপের উপর কিভাবে ফর্মুলা এসছে, তার হচ্ছে তোমার একক কি, এর না মাত্রাও বার করতে পারো তোমরা। মাত্রা কিভাবে বার করবে দেখো, আমি মাত্রাটাও তোমাদের দেখিয়ে দিই একটুখানি। চাপ পি সমান সমান এফ বাই এ। এখন থেকে একটু দেখে রাখো 11-এর প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ, সেখানেই তোমাদের মাত্রা, এই একক, এগুলো বার করতে হবে। তো এখন একটুখানি দেখে রাখো, চাপ পি মানে এফ সমান সমান আমরা কি জানি, এম ইন্টু এ বাই এ। এম ফর মাস, এ ফর অ্যাক্সিলারেশন। মাসের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, অ্যাক্সিলারেশনের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু। এটা হচ্ছে এল ফর লেন্থ, টি মাইনাস টু হচ্ছে সেকেন্ড, টাইমের ইনভার্স। এটাও ড্রাইভ করে আসা যায়, যেহেতু এই যে এ অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। এই ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে টি, উপরে গেলে এল টি মাইনাস টু। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এখান থেকে আমি এই অ্যাক্সিলারেশনের জায়গায় এল টি মাইনাস টু লিখেছি। ওকে, ঠিক বলেছি। যখন সময় আছে ডিটেলসে যাব, চেষ্টা করছি ডিটেলসে যাওয়ার। ওকে, তো এবার এল টি মাইনাস টু, আর নিচে এরিয়া। এরিয়াও অন টাইপ অফ লেন্থ, মানে অন টাইপ অফ লেন্থ বলতে কি, এরিয়া বলতে আমরা কি বুঝি, হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য এক প্রকার লেন্থ, প্রস্থ এক প্রকার লেন্থ, তাহলে এরিয়ার মাত্রা হচ্ছে এল স্কোয়ার। এল স্কোয়ার হচ্ছে এরিয়ার মাত্রা। ঠিক, এবার তাহলে সেই সূচকের নিয়ম, এম এল ওয়ান মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু করলে হচ্ছে এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে চাপের মাত্রা। ये क्या है, চাপের মাত্রা। দেখে নাও একটুখানি, একটা ইসের ভিতর পুরো সূত্র আমরা বার করলাম। সেই সূত্র থেকে প্রথমে একক বার করলাম, তারপরে এসআই সিজিএস এককের ভিতর সম্পর্ক বার করলাম, তারপরে আমরা চাপের মাত্রাটাও দেখে নিলাম। ঠিক, আশা করি দুঃখ কষ্ট কিছু নেই। এবার চাপের আয়তন, যেটা চাপের আয়তন, চাপের আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আয়তন হচ্ছে যখন কোনো পাত্রে, কোনো আবদ্ধ পাত্রে, আবদ্ধ পাত্রে রাখতে হবে, না হলে গ্যাস তো উড়ে বেড়াবে, সে তো দূরেই যেতে চাইছে, তাকে তো আমরা জোর করে আবদ্ধ করে রাখছি। তাই যখন যে পাত্রে রাখবো আমরা, কোনো আবদ্ধ পাত্রে রাখলে সেই পাত্রের পুরো যে আয়তন, সেই আয়তন জুড়ে গ্যাসটা বিস্তার করে। এই জন্যে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে, কি লিখতে পারি জানো, পাত্রের, পাত্রের আয়তন সমান গ্যাসের আয়তন, পাত্রের আয়তন সমান গ্যাসের আয়তন। কারণ যে পাত্রে যখন আমরা রাখবো, তখন তারা সেই পাত্রের পুরো আয়তনটা দখল করে নেবে। সরি ইয়ার, ওকে সরি, পেনের খাপ পড়ে গেছিল, পড়তে গিয়ে ক্যামেরা নড়ে গেছিল, তার জন্য সরি। তো মোটামুটি এই হচ্ছে গল্প, আমাদের চাপ আর আয়তন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম। এবার আমরা দেখব যে কোনো গ্যাসের চাপ আমরা কিভাবে মাপতে পারি, কোনো গ্যাসের চাপ আমরা কিভাবে পরিমাপ করতে পারি। তো গ্যাসের চাপ পরিমাপ করার জন্য একটা বিশেষ যন্ত্রের ব্যবহার করা হয়। সেই যন্ত্রটার নাম হচ্ছে ম্যানোমিটার। যন্ত্রটার নাম হচ্ছে ম্যানোমিটার।
এই ম্যানোমিটার দু ধরনের হয়, এক হচ্ছে খোলামুখ ম্যানোমিটার আর একটা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার। একটা খোলামুখ ম্যানোমিটার আর একটা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার। সরি, তাহলে যে যন্ত্রের নাম আমরা কি বললাম? সরি, গ্যাসের চাপ পরিমাপ করার, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র। এখানেও না, আমি তো বলছি ঠিকই ন্যানোমিটার, কিন্তু এটা না এর কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন কি, যদি বায়ুমণ্ডলের যা চাপ তার থেকে খুব বেশি বা খুব কম হয়ে যায়, তখন এই যন্ত্রের সাহায্যে মাপা যায় না। মানে খুব বেশি, অনেক বেশি হয়ে গেছে বা অনেক কম হয়ে গেছে, তার জন্য আলাদা যন্ত্র পাওয়া যায়, সেই সব যন্ত্রে মাপতে হয়। এখন আমাদের যেটা আছে সেটাই করি। তো গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র, তার নাম হচ্ছে ম্যানোমিটার। নাম কি? ম্যানোমিটার। ম্যানোমিটার দুই ধরনের হয়, ম্যানোমিটার দু ধরনের হয়। এক হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার, বদ্ধমুখ ম্যানোমিটার, আর একটা হচ্ছে খোলামুখ, খোলা মুখ, খোলামুখ ম্যানোমিটার। বন্ধুগণ, ভাষণ দিচ্ছি না, আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আমার হাতের লেখা যথেষ্ট খারাপ, আমি বারবার বলি, আবার আরো একবার বলছি। তো এমনটা হতেও পারে যে আমি যা লিখে গেলাম পরে যদি স্ক্রিনশট নিয়ে দেখতে যাও বুঝতে পারবে না। আমার নিজের ক্ষেত্রেই হয় মাঝে মধ্যে, কি লিখেছি নিজেই বুঝতে পারি না। তাই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ, এটা আমার কি বলে, কমই বলতে পারো, মানে আমার, যাই হোক, খুদ, খুদই বলতে পারো, খুদ বলতে পারো কি খুদই। তো এটা হচ্ছে আমার সমস্যা, আমি আমার হাতের লেখাটাকে আর ভালো করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। কি নির্লজ্জ বেহায়া দেখেছো, নিজের দোষের কথা বলছি তাও হাসছি। যাই হোক, আর কি করা যাবে। তো তোমরা একটু চেষ্টা করো, আমি যখন লিখছি তখন একটু বুঝে নেওয়ার যে কি লিখছে ভদ্র, মানে আমি কি বলছি আর কি লিখছি, সেটা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। আর এই যে চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে, তোমাদেরকে আমি পিডিএফ আকারে নোটস দিয়ে দেবো, এবং কোয়ালিটি নোটসই দেবো, ভরসা রাখো। যাই হোক, তো টপিকে ফেরা যাক। ম্যানোমিটার যন্ত্রটা কেমন হয় দেখতে দেখো। অ্যাকচুয়ালি ইউ শেপের একটা যন্ত্র হয়, এরকম ইউ শেপের একটা যন্ত্র হয়, এইরকম ধরো ইউ শেপের যন্ত্র। উফ, কি ইউ আঁকলাম। এটা হচ্ছে ইউ শেপের যন্ত্র। এই ইউ শেপের এই মুখটা যদি, আচ্ছা, এই মুখটার সাথে, এই মুখটার সাথে আমাদের সেই গ্যাস যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রকে কানেক্ট করতে হয়। আর এই মুখ যদি খোলা থাকে তাহলে সেটা খোলা মুখ ম্যানোমিটার, আর এই মুখ যদি বন্ধ থাকে তাহলে সেটা বদ্ধমুখ ম্যানোমিটার। ওকে, তাহলে আমরা দুটো ম্যানোমিটার একটু এঁকে নিই, কোনটাকে কোন কাজে ব্যবহার করা হয় সেটাও আমরা দেখে নেবো একটুখানি। আচ্ছা, ম্যানোমিটার তো বলে দিলাম, কিন্তু সে তো মেন গল্পই বললাম না। যাই হোক, বলছি, এখন বলছি। দিস ইজ পাত্র, হ্যাঁ, এটা হচ্ছে পাত্র, যে পাত্রের ভিতর গ্যাস রয়েছে। আমি যেমন ব্যাকা, আমার পাত্র সেরকম ব্যাকা হয়েছে। समझ लो, क्या भी कर सकते हो। এটা হচ্ছে পাত্র, আর এর মাঝখানে থাকে হচ্ছে, এর মাঝখানে থাকে পারদ, এর মাঝখানে থাকে পারদ, এই ইউ শেপের এইখানে থাকে পারদ। আচ্ছা, এই চিত্রটাও এঁকে নিই, তারপর আমরা এক একটা করে দেখছি। এটা হচ্ছে খোলা মুখ, আর এইখানে রয়েছে আমার পাত্র। খোলা মুখ ম্যানোমিটার, আর এখানে রয়েছে আমার পাত্র। এখানে দুটো কেচ হয়, দুটো কেচই তোমাদের দেখিয়ে দেবো। আর একটা কেস যেটা হয়,
যে এদের না আকার আমার এরকম ব্যাকাতেলা হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে এরাও ব্যাকাতেলা না, এরা মানে সুষম আকৃতির হবে, যা এদের যা শেপ হবে পুরো জায়গা জুড়ে সেম আকৃতির হবে। এই দুটো চিত্রে যে আঁকলাম এদের ভিতর কোনো পার্থক্য খুঁজে পাচ্ছ তোমরা? কোনো পার্থক্য কি খুঁজে পেয়েছো? পেলে ভালো, না পেলে আরো ভালো। আচ্ছা, আগে বদ্ধমুখ ম্যানোমিটারের গল্প পড়ে নিই। প্রথম কথা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার কখন ব্যবহার করা হয়? বদ্ধমুখ ম্যানোমিটার তখনই ব্যবহার করা হবে যখন গ্যাসের গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে খুব কম হবে। গ্যাসের চাপ খুব কম হয় তখন বদ্ধমুখ ম্যানোমিটার ব্যবহার করা হয়। এক্ষেত্রে কি হয় দেখো, এই যে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলে টরোসিলি নাকি টরসিলে, টরিসেলির শূন্যস্থান। এই ফাঁকা জায়গাটাকে বলে টরেসিলির টরেসিলির শূন্য স্থান, টরিসেলির শূন্য স্থান। এই যে এই ফাঁকা জায়গাটা, ধরো এই হচ্ছে গ্যাস, এই গ্যাসটাকে এতটুকু পরিমাণ প্রেসার দিতে পেরেছে যার ফলে পারদস্তম্ভ এই অবধি উঠতে পেরেছে। তাহলে এদের ভিতর এই যে পার্থক্যটা, এই যে ডিস্টেন্সের পার্থক্যটা, এই পার্থক্যটা যদি এইচ হয়, এই পার্থক্যটা যদি এইচ হয়, এবং এই পার্থক্যটা যদি এইচ হয়, এই পার্থক্যটা যদি এইচ হয়, আর এই যে গ্যাসটা রয়েছে এই গ্যাসের চাপ যদি পিজি হয়, সেক্ষেত্রে এই গ্যাসের চাপ পিজি ইকুয়াল টু এইচ ডি জি হয়, এইচ ডি জি হয়। এখানে এইচ হচ্ছে এই যে পারদ স্তম্ভের, এখানে এইচ হচ্ছে পারদ স্তম্ভের পারদ স্তম্ভের উচ্চতার উচ্চতার পার্থক্য। এইচ হচ্ছে পারদস্তম্ভের উচ্চতার পার্থক্য। ডি হচ্ছে ডেনসিটি, এটা হচ্ছে কার ডেনসিটি, এটা হচ্ছে পারদের পারদের ডেনসিটি, বা যেটাকে আমরা বলি ঘনত্ব। এটা হচ্ছে পারদের ডেনসিটি বা ঘনত্ব, সরি। আর জি আমরা কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে অভি অভিকর্ষজ অভিকর্ষজ ত্বরণ। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক ক্লিয়ার, কোনো দুঃখ কষ্ট কিছু নেই এর ভিতর। মানে যখন গ্যাসের চাপ খুব কম হচ্ছে, দেখো গ্যাসের চাপ যখন খুব কম হয়, এটা তো ফাঁকা ফাঁকা জায়গা, যেটাকে আমরা টরোসিলের শূন্যস্থান বলছি। এইখানে বাইরে থেকে আর গ্যাস প্রেসার দিতে পারছে না, বাইরের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের গ্যাস প্রেসার দিতে পারছে না। তাই জন্য এই গ্যাস হালকা পরিমাণ প্রেসার দিলেই, এখানে তো ফাঁকা স্থান, শূন্য স্থান, এর ভিতর কোনো গ্যাস নেই, কিচ্ছু নেই, তখন এই হালকা পরিমাণ প্রেসার দিলে এই গ্যাসের ভিতর যে অণুগুলো রয়েছে তারা এখানে এসে প্রেসার দিলেই এই পারদস্তম্ভটা কিছু উঠে যাচ্ছে। যে পরিমাণ উঠছে সেটা হচ্ছে এইচ। এইচ হলে এদের সূত্র হচ্ছে এই যে প্রেসার অফ গ্যাস, মানে ওই গ্যাসের চাপ ইকুয়াল টু এইচ, যে ডিস্টেন্স হয়েছে আমাদের, যে পার্থক্য হয়েছে পারদস্তম্ভের উচ্চতা পার্থক্য, সেটা ইন্টু ঘনত্ব, পারদের ঘনত্ব ইন্টু জি। এটাকেই আমরা পরবর্তীকালে গ্যাসের চাপ নির্ণয়ের সূত্র হিসাবে পড়বো, পরে যাচ্ছি সেখানে। এবার এখানে আসো, এখানে আমরা দুটো কেস দেখো, এইখানে ফাঁকা রয়েছে, ফাঁকা রয়েছে, ফাঁকা থাকার মানে হচ্ছে এখানে পি নট প্রেসার অ্যাপ্লাই হচ্ছে। এই পি নট কি জানো? এখানে পি নট, এইটাকে বলে পি নট। পি নট ইকুয়াল টু বায়ুর চাপ। পি নট কি? বায়ুর চাপ। বায়ুতে একটা নর্মাল যখন বায়ু রয়েছে তার একটা প্রেসার রয়েছে, সেইটাকে বলে হচ্ছে পি নট। পি নট পরিমাণ চাপ দিচ্ছে। এবার পি নট পরিমাণ চাপে দেওয়ার ফলেও এই গ্যাস যে চাপটা দিচ্ছে, এই গ্যাস যে চাপটা দিচ্ছে, সে এই পি নটের উপরে গিয়ে কাজ করছে, পি নটের উপরে গিয়ে কাজ করছে। মানে ধরো একটা বসার জায়গা, এর উপরে এইখান থেকে আমার বন্ধু প্রেসার দিচ্ছে বা কোনো যন্ত্র প্রেসার দিচ্ছে, এর উপরে যদি এইটা যদি আমি বসে থাকি, এই ধরো আমি বসে রয়েছি বা দাঁড়ায় রয়েছি ধরো, এবার এর ভিতর আমি বসে রয়েছি, বন্ধু যদি প্রেসার দিয়ে উঁচু করে তাহলে সে আমার প্রেসারটাকে তো উঁচু করছেই,
আমি যে পরিমাণ চাপ এর উপর দিচ্ছিলাম সেটাকেও নিউট্রালাইজ করছে, তারপরে গিয়েও প্রেশার দিচ্ছে। কি বলছি বুঝতে পারছো কিছু? মানে আমাকে যদিও রুচু করতে হয়, তাহলে আমি যে পরিমাণ প্রেশার ওকে দিচ্ছি, এই পার্টটার উপর আমি যে পরিমাণ প্রেশার দিচ্ছি, তার থেকে বেশি পরিমাণ প্রেশার যদি ও দিতে পারে, তাহলে আমি উপরের দিকে উঠবো, তাহলে আমি উপরের দিকে উঠবো। আর যদি ও যে প্রেশার দিচ্ছে, ও আমার বন্ধু যে প্রেশারটা দিচ্ছে আমাকে উপরে তোলার জন্যে, তার থেকে যদি আমার প্রেশার বেশি হয়ে যায়, তখন আমি নিচে নেমে আসবো, কারণ ওর প্রেশার কম হয়ে যাচ্ছে। সেই রুল অ্যাপ্লাই হচ্ছে এইখানে। দেখো, এইটা ধরো H1, এই ডিস্টেন্সটা হচ্ছে ধরো H1, আর এদের মাঝখানে এই যে যে ডিস্টেন্সটা রয়েছে এটা ধরো H2। ওকে, এই যে গ্যাসটা রয়েছে তার প্রেশার PG1, এইখানে যে গ্যাসটা রয়েছে তার প্রেশার PG2 ধরে নিলাম আমরা। এবার এই যে গ্যাসটা রয়েছে এই এতটা পরিমাণ প্রেশার দিচ্ছে যে P0 কে ওভারটেক করে গিয়ে এই H পরিমাণ ডিস্টেন্সও তুলতে পেরেছে, H পরিমাণ ডিস্টেন্সও পারদটাকে তুলতে পেরেছে। তাহলে সেক্ষেত্রে আমার এই গ্যাসের যে সূত্র হবে, এই গ্যাসের চাপ Pg1 ইকুয়াল টু হবে P0, যে চাপ আমাকে দিচ্ছে বায়ুমণ্ডল, সেই চাপ তো ওভারকাম করেছেই, তারপরে ওই H1 ডিস্টেন্সও কভার করেছে। এই H1 ডিজি, এইচ ডিজি সেম গল্প। H1 হচ্ছে এই পারদ স্তম্ভের পার্থক্য, ডি হচ্ছে পারদের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এই হচ্ছে PG1। এবার PG2-র ক্ষেত্রে দেখো কি, এই বাষ্প যখন চাপটা দিচ্ছে, বায়ু থেকে যে প্রেশারটা আসছে, সেই প্রেশারের ফলে এ যে চাপটা দিচ্ছিল, এই গ্যাস যে চাপটা দিচ্ছিল, সে চাপকে ওভারটেক করে গেছে। মানে আমার বন্ধু আমাকে তোলার জন্য যে চাপ দিচ্ছিল, আমি ওকে তার থেকে বেশি চাপ দিয়েছি, বেশি চাপ দিয়ে ও যতটা তুলতে পারতো আমাকে, তার থেকে আমি নিচে নামিয়ে দিয়েছি। এইখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে H2। তাহলে এই গ্যাসের চাপ PG2, তাহলে আমার বন্ধুর থেকে মানে আমার চাপ বেশি হবে, তাহলে সেই চাপ হচ্ছে P0 माइनस H2 DG। समझ में आया का? समझ में आएगा? ঠিক বুঝতে পেরেছো? এই হচ্ছে মোটামুটি তোমাদের বইয়ে এই রকমই আছে যে গ্যাসের চাপ এই তিনটে ওয়েতে নির্ণয় করা যায়। এক হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার, আর হচ্ছে খোলা মুখ। এদের ক্ষেত্রে গ্যাসের চাপ অত্যাধিক কম হবে, আর এদের ক্ষেত্রে গ্যাসের চাপ হবে, এদের ক্ষেত্রে গ্যাসের চাপ, এক্ষেত্রে গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি হবে, বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি হবে। মানে বায়ুমণ্ডলের চাপ ধরো সাপোজ এক্স ব্যারোমিটার, তাহলে এটা হবে হয়তো এক্স এর থেকে 2-3 বেশি বা 2-3 কম, এরকম কাছাকাছি থাকবে। সেক্ষেত্রে আমরা এই খোলামুখ ম্যানোমিটার ব্যবহার করে থাকি। ক্লিয়ার? দুঃখ কষ্ট কিছু নেই আশা করা যায়। একটুখানি দেখো, আর কেউ চাইলে স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও। হলো, এতক্ষণ আমরা এসব কি পড়েছি? গ্যাসের চাপ পড়েছি। এবার যদি বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করতে হয়, বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে, এখানে আমি লিখে দিই দেখো, বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ নির্ণয় নির্ণয় করা হয়, নির্ণয় করা হয় ব্যারোমিটার, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুমণ্ডলের চাপ কার সাহায্যে নির্ণয় করা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। কিভাবে নির্ণয় করা হয়? ধরো বায়ুমণ্ডলের চাপ, সেটাকে PA এরিয়াল প্রেশার বলে, PA এরিয়াল প্রেশার মানে প্রেশার অফ এয়ার, যাই বলো, PA সমান সমান লেখা হয় HDG। এইখানে H হচ্ছে এই ব্যারোমিটারের, H হচ্ছে পারদ, পারদ স্তম্ভের, পারদ স্তম্ভের উচ্চতা, H হচ্ছে পারদ স্তম্ভের উচ্চতা, D হচ্ছে পারদ এর ঘনত্ব, ঘনত্ব, আর G হচ্ছে
অভিকর্ষজ অভিকর্ষজ ত্বরণ। এই যে পারদস্তম্ভের উচ্চতা কার, এটা 12 মিটারের। 12 মিটারের পারদস্তম্ভের উচ্চতা। বায়ুমণ্ডলের চাপ, গ্যাসের চাপ নির্ণয়ের মোটামুটি এই সবটুকু জানলে আমাদের আপাতত কাজ চলে যাচ্ছে। ঠিক, ওকে। এবার আর একটুখানি একটু জেনে নাও, সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান। সেটা দেখাতে গেলে আমাকে এইসব মুছতে হইব। মুছে দিই। সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর ছবি এঁকেছিলাম, দেখেছো? কি আর্টিস্ট! ওকে, দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। ইয়া, প্রমাণ বায়ুমণ্ডলীয়, প্রমাণ বায়ুমণ্ডলীয় পাপ না চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটাকে বলে এটিএম, অ্যাটমসফেরিক প্রেসার। এটাকে বলে অ্যাটমসফেরিক প্রেসার। এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে, বই থেকে দেখে সংজ্ঞা বলছি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক চাপ বলে। সংজ্ঞা আমিও বই থেকে তুলে দেবো, মুখস্থ করে নেবা। সংজ্ঞায় কিছু বোঝানো নেই, তাও বলে দিই একটুখানি। বলছে যে টেম্পারেচার টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 45 ডিগ্রি অক্ষাংশ কেন বলা হচ্ছে? কারণ জিওগ্রাফিতে তোমরা পড়োই তো, পড়বে আবার কি, পৃথিবী তো ঘুরছে, পৃথিবী ঘুরছে, তার সাথে কি বলে, যে গ্যাসগুলো রয়েছে সেগুলো ঘুরছে। এদের ভিতর অ্যাট্রাকশন বলের এদিক ওদিক হওয়ার জন্য সেন্টারে যে অ্যাট্রাকশন বল, মেরুতে অন্যরকম অ্যাট্রাকশন বল। ভারী হয়ে যাচ্ছে, দরকার নেই, বাদ দাও তো এসব, সূত্র মুখস্থ করলেই হচ্ছে, সংজ্ঞা মুখস্থ করলেই হচ্ছে। মানে তাও একটুখানি বলে দিই, দেখো এই ধরো পৃথিবী, এই পৃথিবীর এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ যা বলো, এই যে পোল, ধরো এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এই পোলের উপর এই যে সূর্য মামা, এই পোলের উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে দুই পোলের উপর, আর এখান থেকে এই মাঝামাঝি একটা জায়গায় 45 ডিগ্রি অক্ষাংশ, যেটাকে আমরা বলছি 45 ডিগ্রি অক্ষাংশ বলছি, এইখানটাকে প্রমাণ জায়গা ধরে নেওয়া হয়। তাতে করে কি হয়, এখানে সূর্য মামার হিট, তাপ আসছে কম, মানে ঠিকঠাক তাপ আসছে, অ্যাভারেজ তাপ আসছে। তারপরে হচ্ছে তোমার অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশনও অ্যাভারেজ রয়েছে, এই জন্য এই জায়গাটাকে প্রমাণ জায়গা হিসাবে ধরে নেওয়া হয়। যাই হোক, যা বলছিলাম, সূত্র হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি দ্রাঘিমাংশের উপর সমুদ্রের গড় মানে উচ্চতা, সমুদ্রের গড় উচ্চতা মানে বুঝো তো, কোথাও ধরো সমুদ্র পৃষ্ঠের গড় মানে কোথাও অনেক বেশি, কোথাও কম, এদের যে অ্যাভারেজ ভ্যালু সেটাকে বলছে গড় উচ্চতা। সেই উচ্চতায় পারদে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের যে পরিমাণ চাপ হয় সেটাকে বলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমরা পিজি ইকুয়াল টু, আমরা সূত্র একটু আগেই দেখলাম, এইচ ডি জি। আর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে এইচ কত হবে? 76 সিএম, 76 সিএম অফ, 76 সিএম অফ পারদ, 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের, পারদস্তম্ভের চাপ। ঠিক, এইচ হচ্ছে 76 সিএম, যেহেতু সংজ্ঞায় বলেছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। আর হচ্ছে পারদের ঘনত্ব, ডি হচ্ছে পারদের ঘনত্ব 13.6, পারদের ঘনত্ব 13.6, পারদের ঘনত্ব 13.6। আর জি হচ্ছে, জি অভিকর্ষ ত্বরণ, জি হচ্ছে 9.8, সেটাকে 10 ধরে নিতে পারি আমরা ফর ক্যালকুলেশন সুবিধার ক্যালকুলেশনের জন্য 98 ধরে নিতে পারি। কিন্তু 98 যদি আমরা ধরি, সেটা হবে এসআই এককে, সিএম কিসে আছে? সিজিএস এককে। এই 13.6 এটাও সিজিএস এককে রয়েছে। ডেনসিটি, ঘনত্বের একক হচ্ছে সেন্টিমিটার আর কিউব, সেন্টিমিটার কিউব।
ঘনত্বের একক, ঘনত্ব হচ্ছে ডেন্সিটি ডি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এর একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর এটা হচ্ছে 10 মানে 9.8, অ্যাকচুয়ালি 9 আর 9.8 হচ্ছে এসআই এককে। এবার এটাকে যদি সিজিএস এককে নিতে হয় তখন সেটা হয় 980, 980 অভিকর্ষ ত্বরণ, 980। এই ত্বরণের মান ওই সেই তোমার হচ্ছে এমনি যে ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই ত্বরণের একক সেমের সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারো। এত কিছু ডিটেলসে যাওয়ার দরকার নেই আমাদের, এইটুকু জানলেই হবে যে সব এসআই এককে নিয়েছি। তাহলে এখানে এইচ হচ্ছে 76 ইন্টু ঘনত্ব, ডি হচ্ছে 13.6 ইন্টু হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ 980, অভিকর্ষ ত্বরণ 980। 13.6 ইন্টু 980। এবার এবার গল্পটা হলো এদের এই সব ইংরেজিটাকে করার পরে এদের মান আসে এই, একটু নিচে লিখে 76 ইন্টু 13.6 ইন্টু 980, এটা হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। এদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে 1 পয়েন্ট সামথিং কিছু একটা 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আসে। 1 পয়েন্ট সামথিংটা একটুখানি দেখে নিই আমি, 1.0132, 01325, 1.01325। ক্যালকুলেটারে বসালে এরকমই ভ্যালু আসবে, আমার মুখস্থ নেই, স্বীকার করলাম, তো আমি দেখে নিয়েছি। এটা হচ্ছে 1.01325, 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা পাস্কেলে নিতে চাই, পাস্কেলে নিতে গেলে কি করব দেখো, আমরা একটু আগে পড়ে আসলাম না যে 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ার, এই নিউটন পার মিটার স্কোয়ারটা কি, এটাই তো পাস্কেল। তাহলে 1 পাস্কেল সমান সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। এবার এই তাহলে এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই, কারণ 1 পাস্কেল সমান সমান এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এইটাকে যদি এরকম লেখো 10 ডাইন পার সেমি স্কোয়ার সমান সমান 1 পাস্কেল, অতএব 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান সমান 1/10 পাস্কেল। এটাকে 10 দিয়ে ভাগ করে দিলেই এটা আমার তোমার এসআই এককে এসে যাবে। তাহলে এসআই এককে সেটা হবে 1.01325 ইন্টু 10⁶, মানে এটাকে যদি 10 দিয়ে ভাগ করি একটা কমে যাবে, সেটা হয়ে যাবে 10⁵ পাস্কেল। ঠিক। এবার 1.01 রয়েছে, এই জন্যে এটাকে আমরা শুধু 1 ধরে নিই, 1 ইন্টু 10⁵ থেকে অ্যাপ্রক্সিমেট ধরে নেওয়া হয় পাস্কেল, বা 10⁵ পাস্কেল। কি সমান সমান এই যে যেটা আমরা এঁকেছিলাম সিজিএস এককে, এটাকে অন বারও বলা হয়। কি বলা হয়? অন বার। একবার সমান সমান 10⁵ পাস্কেল। ঠিক, ঠিক হ্যাঁ, বুঝতে পেরেছো? আশা করি দুঃখ কষ্ট পাওয়ার কিছু নেই, এখানে পুরো ক্যালকুলেশন দেখিয়ে দিলাম। ওকে, এবার চ্যাপ্টারের মূল অংশ, এসব ছিল হচ্ছে চ্যাপ্টারের ভূমিকা। এবার চ্যাপ্টারের মূল অংশ যেটা রয়েছে, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, তারপরে হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সূত্র, গেলসকের প্রকল্প, এই সব মিলিয়ে আদর্শ গ্যাস সমীকরণ নির্ণয় করা। তো আমরা আজকে অত অবধি যাবো না, অল্প অল্প ছোট্ট ছোট্ট পায়ে আমরা এগোবো। আগে আমরা বয়েলের সূত্রটা একটু দেখে নিই। হ্যাঁ, কার সূত্র? বয়েলের সূত্র। বয়েলের সূত্র, এক সেকেন্ড একটু জল খেয়ে নি। ওকে, তো বয়েলের সূত্রটা এরকম যে যদি কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকে, কি স্থির থাকে? উষ্ণতা মানে তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে ওই গ্যাসের চাপ আয়তনের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। সংজ্ঞা লিখবো কি? সংজ্ঞা লিখি একটুখানি, যদি হাতের লেখাপড়া খুব ভালো তো। সংজ্ঞাটা হচ্ছে স্থির উষ্ণতায় কোনো উষ্ণতায় কোনো গ্যাসের
আয়তন, কোনো গ্যাসের আয়তন, আয়তন চাপের সাথে সাথে ব্যস্তানুপাতে ব্যস্তানুপাতে পরিবর্তিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এর মানে কি বলছে, ধরো কি ধরবে, ওই যে আমরা প্রথমে যখন শুরু করেছিলাম এরকম একটা বক্স দিয়ে, মনে আছে, সেখানে পিক মানে চাপ বাড়লে আয়তন কমে, আয়তন বাড়লে চাপ বাড়ে, ধর চাপ কমে, এইসব যখন দেখাচ্ছিলাম তখন আমি কি বলেছিলাম, এর যদি টেম্পারেচার টি যদি কনস্ট্যান্ট থাকে, টি যদি ধ্রুবক থাকে, তাহলে ধরো এই বক্সটাকে যদি আমি কাছাকাছি আনতে চাই, মানে এই বক্স এরকম আকারের ছিল, এটাকে ধরো এরকম আকারে নিয়ে আসলাম আমি, তাহলে আমি কি করেছি, আর আয়তনটাকে কমিয়ে ফেলেছি, ধরো এই ছিল আয়তন, ধরো মুখের সোজা হয়ে এরকম একদম, তো এই ধরো আয়তন ছিল, এবার আমি এর যদি আয়তনটা কমাতে থাকি, এনিহাও যে কোনো ভাবে এর যদি আয়তন কমাতে থাকি, তো ধরো এর মাঝখানে যে বস্তুটা রয়েছে, যে গ্যাসের অণুগুলো রয়েছে, তারা কি করবে, আমাকে বেশি করে প্রেশারাইজ করবে, আয়তন কমিয়ে নিয়ে এসছে, আমি তাদের আরো কাছাকাছি আনতে চাইছি, কারণ তারা তো কাছাকাছি থাকতেই চায় না, তাই জন্য তারা গ্যাস, কিন্তু আমি জোর করে তাদের কাছাকাছি আনতে চাইছি, তখন এরা বেশি পরিমাণে হিট করবে, দেয়ালে গিয়ে বেশি পরিমাণে হিট করবে, তার মানে আয়তন যখন কমাচ্ছি চাপ বাড়ছে। এবার এর রিভার্স, মানে এর উল্টোটা কল্পনা করো, এই আয়তন ছিল, এরা এমনি একে অপরকে দেখতে পারে না, কাছে থাকতে চায় না, আমি আয়তন বাড়িয়ে দিলাম, এবার এরা যখনই আয়তন বাড়িয়ে দিয়েছি তখন এদের একে অপরের সাথে সংঘর্ষ কম হচ্ছে, যখনই এদের একে অপরের সাথে সংঘর্ষ কম হচ্ছে তখন এরা দেয়ালে গিয়ে চাপটা কম প্রয়োগ করছে, তার মানে যখন আয়তন কমিয়ে দিচ্ছি তখন চাপ বাড়ছে, যখন আয়তন বাড়িয়ে দিচ্ছি, যখন স্পেস দিয়ে দিচ্ছি, তখন দেয়ালের উপর চাপ কমছে, এটাই তো বলছি বয়েলের সূত্র। এইখানে ধরো আয়তন, এই যে প্রথমে ধরো এর আয়তন ছিল, এই এই পাত্রের আয়তন ছিল ধরো V1, পরে আমি এটাকে করেছি V2, আর যেখানে V1 ইজ গ্রেটার দেন V2, তাহলে আমি কি করেছি, আয়তনটাকে কমিয়ে দিয়েছি, এখানে ধরো চাপ ছিল P1 আর এখানে ধরো চাপ হয়েছে P2, এখানে প্রথমে যেহেতু আয়তন বড় ছিল, স্পেস দিয়েছিলাম, তাই তারা আঘাত কম করছিল, তাহলে এখানে হবে P2 ইজ গ্রেটার দেন P1। বুঝেছি এই অবধি? এর গাণিতিক রূপটা এমন হয়, গ্যাসের চাপ যদি P হয়, P ইনভার্সলি প্রপোর্শনাল টু V, যেখানে P স্থির, উষ্ণতা নির্দিষ্ট, T স্থির। আচ্ছা, পুড়িয়ে নি তারপর বলছি, মানে বয়েল চার্লসের ক্ষেত্রে গুলিয়ে যায়, কোন ক্ষেত্রে কি কনস্ট্যান্ট, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট গ্যাস হতে হতো, এইখানে সূত্রটাকে আরো ভালো করে লিখতে হলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরটা অ্যাড করতে হবে, কারণ আমি ধরো কোনো একটা পাত্র, এই পাত্রে ধরো কোনো 1 মোল 2 মোল 10 মোল গ্যাস ছিল, এবার আমি এর আয়তন না বাড়িয়ে চাপ বাড়ানোর জন্য আমি এর উপর আরো বেশি গ্যাস ভরে দিলাম, তখন তো এমনি চাপ বেড়ে যাবে, এমনি ওরা কাছাকাছি থাকতে চায় না, আরো 10 জনকে ওর ভিতর ঢেলে দিলাম, তাহলে ওদের বেড়ে যাবে, সেক্ষেত্রে এই বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হয় না, বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হবে টি স্থির, গ্যাসের ভর স্থির, গ্যাসের তো অ্যাকচুয়ালি ভর ওরকম ভাবে হিসাব করা হয় না, এই জন্যে ভরের পরিবর্তে লেখা হয় গ্যাসের মোল সংখ্যা n স্থির, গ্যাসের মোল সংখ্যা n স্থির লেখা হয়। ওকে, তুমি আসো স্থির লিখতে পারো, এনও স্থির লিখতে পারো, অসুবিধা নেই। ওকে, তাহলে এবার আমরা কি, তোমরা হচ্ছে কি জানো বলে, সমানুপাতিক ধ্রুবক সমানুপাত করেছো, সেখানে এই অনুপাতটাকে উতরাতে গেলে আমরা একটা ধ্রুবক ইউজ করি, সেটা ধরো P ইকুয়াল টু K/V, এখান থেকে আমরা লিখতে পারি PV ইকুয়াল টু K, এর মানে হচ্ছে P আর V কে গুণ করলে এরা একটা নির্দিষ্ট কনস্ট্যান্টে থাকবে, মানে সমানুপাতে কমছে বা বাড়ছে, এরকম ব্যাপার। ধরো V যদি 2 একক কমে, P 2 একক বেড়ে যাচ্ছে, অ্যাভারেজে এদের লেন্থটা সেম থাকছে। সরি। ওকে, এবার এই সূত্র থেকে আমরা যদি এখানে ইউজ করতে চাই, তাহলে ওইখান থেকে আমরা লিখতে পারি কি, P1 V1 সমান কে কনস্ট্যান্ট ধ্রুবক, আবার P2 V2 সমান কে ধ্রুবক, এখান থেকে লেখা যায়
P1 এইখানে এই সূত্রের ক্ষেত্রে P1 হচ্ছে প্রাথমিক প্রাথমিক সোয়াকার চপ নয় কিন্তু চাপ। P2 হচ্ছে অন্তিম অন্তিম চাপ। P2 হচ্ছে অন্তিম চাপ। V1 হচ্ছে প্রাথমিক প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন V1 এবং V2 হচ্ছে অন্তিম অন্তিম আয়তন অন্তিম আয়তন। কেন এইসব ইংরেজি করাচ্ছ দাদা? কারণ হচ্ছে তোমাদের এই চারটের মধ্যে থেকে যে কোনো তিনটে দিয়ে দেবে, আর একটা তোমাকে বার করতে হবে। যেমন কথা তেমন কাজ। চলো এখনই একটা অঙ্ক করে নি এরকম দেখে। সেটা হচ্ছে বলছে, বইয়েরই একটা অঙ্ক করাচ্ছি। একটি বেলুন 75 সেমি পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে চাপ কমিয়ে 76 সেমি পারদের চাপে আনা হয়, তবে ওই বেলুনের আয়তন কত হবে? এখানে একটা কোশ্চেন বলছে যে কোনো একটি বেলুনে 95 সেমি পারদের চাপে 95 সেমি পারদের চাপে, এখানে পারদের চাপ কত? চাপ প্রাথমিক চাপ P1 = কত? 96 cm of Hg। মানে এটা হচ্ছে 96 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। ওইখানে আমরা পি পড়ে এসেছিলাম না, ওইখান থেকে পি বার করে নেওয়া যায়, দরকার নেই আমাদের। কারণ পি টু কি দিয়েছে দেখো, 76 সেমি দিয়ে দিয়েছে অফ Hg, পারদস্তম্ভের চাপ। একক সেম দিয়েছে, আমাদের এখানে কনভার্সনের দরকার নেই। যখন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন এরকম কনভার্সন এটা ওটা সেটা দিয়ে কমপ্লিকেটেড অঙ্ক আমরা করবো, চাপ নিও না। এবার আর প্রথমের আয়তন কত ছিল? আয়তন V1 ছিল হচ্ছে তোমার 0.8 লিটার। তাহলে আমাকে কি বার করতে বলছে? V2 বার করতে বলছে। 96 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন ছিল 0.8 লিটার। এবার ওই চাপ কমিয়ে যদি আমি 76 সেন্টিমিটার করে নিয়ে আসি, তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে? এই যে আমরা বয়েলেজ এক্ষেত্রে বলে দিয়েছে, আরো একটা শর্ত দিয়ে দিয়েছে যে টি কনস্ট্যান্ট, উষ্ণতা স্থির। এবার তাহলে আমরা এই এতক্ষণ ধরে এই যে সূত্রটা করলাম, বয়েলের সূত্র অনুসারে আমরা সলভ কি করে করব? এখানে বয়েলের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি? P1 V1 = P2 আমাদের কি বার করতে হবে? আমাদের V2 বার করতে হবে। তাহলে V2 = P1 V1/P2। P1 কত? 96। V1 কত? V1 0.8 আর P2 কত? 76। উত্তর কিসে আসবে? লিটারে আসবে। সবকিছু কাটাকাটি করলে লিটারে আসবে, কারণ আয়তন এখানে লিটারে দেওয়া আছে, এখানেও লিটারে আসবে। কত দিয়ে কাটি? 2 দিয়ে তো কাটি, তারপর দেখছি। 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 8 দুগুণী 16, 2 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 6 হাতে 1, 3 দুগুণী 6 আর 1 7, 76 হচ্ছে। আবার 2 দিয়ে কাটি দেখি। 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 9 দুগুণী 18, 2 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 8 দুগুণী 16। বাহ, এবার তো আর কাটাকাটি করা যাচ্ছে না, পয়েন্টে অ্যান্সার আসবে মনে হচ্ছে। সরি, পয়েন্ট অ্যান্সার আসছে, কারণ বইতে পয়েন্ট আসছে না, এখানে 95 আছে, আমি 96 নিয়ে নিয়েছি। তাহলে এইখানে 95, 2 দিয়ে কাটলে এটা হয়েছিল কত? 3 দুগুণী 6, 8 দুগুণী 16, 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 5 দুগুণী 10, 5 অক্ষে 5, 4 5 9 45, 19, 19 দুগুণী 38, 2 দুগুণী 4। তার মানে অ্যান্সার হচ্ছে, অতএব V2 = 1 লিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এই সিচুয়েশনে আসার কারণ হচ্ছে এরকম, তোমার যে কোনো তিনটে শর্ত দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে চতুর্থ যেটা অজানা থাকবে সেটা তোমাদেরকে বার করতে হবে। ঠিক এই অবধি ক্লিয়ার? সূত্র বার করে অঙ্ক একটা করে নিলাম। এবার আসে বয়েলের সূত্রের দুটো গ্রাফ আছে, সেই গ্রাফ দুটো আমরা একটু করে নিই। এটা মুছে দিই, এই পুরো পোর্শনটা আমি মুছে দিই।
দুখানা গ্রাফ আছে। দেখো, দুখানা গ্রাফের ভিতর একটা গ্রাফ হচ্ছে এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর পিভিটাকে নাও চাপ আর হচ্ছে ভলিউমের গুণফল, আর এক্স অ্যাক্সিস বরাবর তুমি পি কেও নিতে পারো অথবা ভি কেও নিতে পারো, যে কোনো একজনকে নিতেই পারো। এবার এদেরকে নিলে দেখো, এই যে যে সূত্রটা পেয়েছি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি, যখন একটা উষ্ণতা স্থির থাকবে তখন এর গ্রাফটা এরকম দেখতে হবে, তখন এর গ্রাফটা এরকম দেখতে হবে। এবার উষ্ণতা ধরো এটা T1 ডিগ্রি সেলসিয়াসে এরকম ছিল, এবার যখন উষ্ণতা হবে এটা ধরো T2 ডিগ্রি সেলসিয়াস, T2 ডিগ্রি সেলসিয়াস, এক্ষেত্রে T2 ইজ গ্রেটার দ্যান T1 হইবে, T2 ইজ গ্রেটার দ্যান T1 হইবে। কারণ এই যে সূত্র, এই সূত্র আমাকে বলে দিচ্ছে যে এদের দুজনের গুণফল ধ্রুবক। এই ধ্রুবক বলে এটা পি অক্ষ অথবা ভি অক্ষ যাই নাও, তুমি যদি চাপ নাও তাহলে চাপ অক্ষের সমান্তরাল, যদি আয়তন নাও তাহলে আয়তন অক্ষের সমান্তরাল হবে। ওকে ওকে, এই একটা গ্রাফ আছে, আরো একটা গ্রাফ আছে দেখো, সেটা হচ্ছে ধরো এইদিকে পি নিলাম, এইদিকে ভি নিলাম, এদের গ্রাফটা হয় এদের গ্রাফটা হয় এরকম টাইপের হয় এদের গ্রাফ। এটা হচ্ছে তোমার T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্রাফ, আর এটা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্রাফ। এখানেও T2 গ্রেটার দেন T1 হবে। এই গ্রাফটাকে বলে সমপরাবৃত্ত। এই যে এই যে গ্রাফ, এই গ্রাফটাকে বলে হচ্ছে সমপরাবৃত্ত। এই ধরনের গ্রাফটাকে বলে সমপরাবৃত্ত গ্রাফ বা লেখক চিত্র। যখন আমরা বয়েলের সূত্রের পি এবং ভি কে যথাক্রমে ওয়াই ও এক্স এক্সিসে স্থাপন করব, তখন আমাদের গ্রাফটা এরকম হাইপারবোলা বা সমপরাবৃত্ত আকারে দেখতে হয়। আর যখন পিভি ভার্সেস পি অর ভি, পিও হতে পারে ভিও হতে পারে, যখন আমরা গ্রাফটাকে প্লট করব, লেখচিত্রটাকে অঙ্কন করব, তখন সেটা হবে পি অথবা ভি অক্ষের সমান্তরাল। বুঝতে পেরেছো এই অবধি? ঠিক পুরো বয়েলের সূত্রে আমাদের মোটামুটি এই অবধি করলে আপাতত চলছে। ওকে, দেখে নাও, এরপর আমরা চার্লসের সূত্রে যাব। ঠিক আছে, চলো চার্লসের সূত্রে যাওয়া যাক। আমরা চার্লসের সূত্রটাই শুধু করব। চার্লসের সূত্রের আরো যে ডেরিভেটিভ আছে, সেখান থেকে পরম শূন্যের যে ব্যাখ্যা আছে, সেসব আমরা আজকে আর যাবো না, অনেকটা সময় হয়ে গেছে, প্রথম ক্লাস, বেশি আগে টানবো না, ধীরে ধীরে যাব, বুঝতে শিখতে ধীরে ধীরে যাব। ওকে, তো এবার আমাদের যে টপিক সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লস, বানান ভুলে গেছিলাম, কি অবস্থা। চার্লস এর সূত্র। চার্লস হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, ভদ্রলোক। তিনি বলেছিলেন যে যদি কোনো গ্যাসের চাপ স্থির রাখা হয়, কোনো গ্যাসের চাপটাকে স্থির রাখার পরে যদি সেই গ্যাসের উষ্ণতা বাড়ানো হয়, চাপ স্থির রেখেছি, উষ্ণতা বাড়ানো বা কমানো হয়। আগে সূত্রটা বোঝার চেষ্টা করো, তারপরে আমি লেখার চেষ্টা করছি কি বলতে চাইছে। ধরো এই একটা কন্টেইনার, এই কন্টেইনারে গ্যাসের চাপ যখন আমরা স্থির রাখবো, তখন ওর আয়তন কম বেশি হতে হবে। কারণ যদি তার ভিতর উষ্ণতা বাড়ায় আয়তন, দেখো, ধরো এই একটা গ্যাস, এই গ্যাসের চাপটাকে আমি স্থির রাখতে চাইছি, চাপটাকে স্থির রেখে এর ভিতর যদি আমি উষ্ণতা বাড়াই, কি করি, টেম্পারেচার বাড়াই, তাহলে কি হবে, টেম্পারেচার বাড়ালে এর ভলিউমও বাড়বে। আবার যদি এর টেম্পারেচারটাকে কমাই তাহলে এর ভলিউমও কমবে। তাই এই চার্লস নামক বিজ্ঞানী ইনি বলছিলেন যে কোনো গ্যাসের চাপ স্থির রেখে ওই গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা
হ্রাসের জন্য গ্যাসের আয়তন 1/273 অংশ, গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি ঘটে। বুঝতে পেরেছো কিছু? মনে হয় না, আমিও বুঝতে পারিনি। লিখছি, সূত্র লিখছি। সূত্র বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির রেখে উষ্ণতার উষ্ণতা উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল, আয়তনের 1/273 অংশ 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে চার্লসের সূত্র। আমরা বয়েলের সূত্র কি পড়েছিলাম? টি কনস্ট্যান্ট। বয়েল মানে কি? ফোটানো। বয়েলিং মানে ফোটানো। ফোটাতে গেলে কি লাগে? তাপ লাগে। তাপ লাগে বলে তাপটাকে স্থির করে রেখেছিল বয়েল। ফোটাতে গেলে কি লাগে? তাপ লাগে, এই জন্য তাপটাকে স্থির করে রেখেছিল বয়েল। আর চার্লসের ক্ষেত্রে চাল, ঘরের চাল, চাল, যাদের চাল আছে তারা তো চাল বুঝবে না, আমার মতো গরিব লোক যাদের ঘরে টিন আছে তারা বুঝবে। টিনের যে চাল বা ওই রকম ধরো চাল, ওই চালের কি হয়? চাল মানে কি? ঘরের একটা আয়তন বোঝা যাচ্ছে। এবার চাল যখন হাওয়া দেয়, খুব হাওয়া দেয়, তখন উপরে চাপ কমে যায়, এই জন্য উড়ে চলে যায়। তাই জন্যে চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির রেখেছিল। চার্লস কি স্থির রেখেছিল? চাপ স্থির রেখেছিল, যেন উপরে চালটা উড়ে না যায়। এই জন্য চার্লস চাপ স্থির রেখেছিল। ওইদিকে বয়েল ফুটাতে হবে, এই জন্য কি স্থির রেখেছিল। আমি নিজে পার্সোনালি ভুলে যাই, এখনো ভুলে যাই, গুলিয়ে ফেলি। এই যে যাতে গুলিয়ে না ফেলি যে কোন সূত্রের ক্ষেত্রে কি স্থির। বাকি তো ধরো নির্দিষ্ট ভর যখনই বলে দিচ্ছি, তার মানে গ্যাসের ভর স্থির, আর ওই গ্যাসের ভিতর যে পরিমাণ অণু সংখ্যা রয়েছে, মোল সংখ্যা যেটাকে বলি এন, সেটাও স্থির। এই দুটো তো স্থির সবার ক্ষেত্রে, তার সাথে বয়েলের ক্ষেত্রে কি? বয়েল ফোটাবে, এই জন্য টেম্পারেচার কনস্ট্যান্ট, উষ্ণতা স্থির। আর চার্লস যাতে চাল উড়ে না যায়, এই জন্য চাপটাকে স্থির রেখেছিল, এই জন্য চাপ কনস্ট্যান্ট, চাপ ধ্রুবক। যাই হোক, এটা হচ্ছে মনে রাখার ট্রিক বললাম। তো যা বলছিলাম যে এখানে ইনি বললেন যে স্থির উষ্ণতায়, স্থির চাপটাকে স্থির রেখে ভরও স্থির রয়েছে কোনো গ্যাসের, যদি আমরা টেম্পারেচার নিয়ে খেলা করি, এবার উষ্ণতা নিয়ে খেলা করি, যদি উষ্ণতা বৃদ্ধি করি বা হ্রাস করি, তাহলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই যে গ্যাস নিয়ে আমরা খেলা করছি, ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ম্যাথমেটিক্যাল ফর্মুলা কেমন হয় দেখতে দেখো। ধরি কাকে ধরি? কাউকে তো ধরতে হবে। ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন সমান V0, এটাকে বলে V0। T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন মানে কিসের আয়তন? গ্যাসের আয়তন, ভিটি, আয়তন সমান ভিটি। ঠিক। এবার ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে আমি যাত্রা শুরু করছি। এবার এখানে আরেকটু ক্যালকুলেশন আমাদের করে নিতে হবে, সেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য 1 ডিগ্রি সি বৃদ্ধি বা হ্রাসের ফলে
1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ফলে কি হচ্ছে? আয়তন আয়তন যেহেতু এই 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন কত ছিল? ভি নট। আয়তন তোমার হচ্ছে ভি নট বাই 273, ভি নট বাই 273 অংশ হ্রাস বা বৃদ্ধি হচ্ছে, মানে বৃদ্ধি বা হ্রাস হচ্ছে, বৃদ্ধি বা হ্রাস হচ্ছে। ঠিক। এবার তাহলে 1 ডিগ্রিতে যদি ওই হয়, তাহলে T ডিগ্রি সেলসিয়াসের জন্য কি হবে গল্প? এটা হবে ভি0 × T/273। ওকে। তাহলে এইসব ইংরেজি করার পরে আমরা যদি ওই গ্যাসের আয়তনটা বার করতে চাই, T ডিগ্রি সেলসিয়াস ভিটি ইকুয়াল টু, তাহলে হয় ভি0 + ভি0 T/273। এরকম দেখতে লাগে। ভিটি ইকুয়াল টু ভি0, ভিটি ইকুয়াল টু ভি0, ও সরি, এখানে প্লাস মাইনাস হবে, মানে বাড়ছে বা কমছে এই জন্য প্লাস বা মাইনাস। তাহলে ভিটি ইকুয়াল টু ভি0 প্লাস VT/273। এবার 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 এটাকে এরকম ভাবে লেখা যায়, দেখো, ভিটি ইকুয়াল টু ভি0টাকে যদি আমি কমন নিই, তাহলে 1 প্লাস মাইনাস T/273। এখানে টি কিসে থাকবে? ডিগ্রি সেলসিয়াসে। কিসে থাকবে? ডিগ্রি সেলসিয়াসে। এবার যদি বৃদ্ধি হয়, বৃদ্ধির ক্ষেত্রে, কার ক্ষেত্রে? বৃদ্ধির ক্ষেত্রে। বৃদ্ধির ক্ষেত্রে কি হবে? বৃদ্ধির ক্ষেত্রে বিটি, আয়তন অফ আয়তন এক টেম্পারেচার টি, সেক্ষেত্রে হবে ভি0 × 1 প্লাস T/273। বৃদ্ধি কি বৃদ্ধি? এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে। উষ্ণতা উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে এটা হবে। আর হ্রাসের ক্ষেত্রে কি হবে? হ্রাসের ক্ষেত্রে কি হবে? হ্রাসের ক্ষেত্রে হবে ভিটি ইকুয়াল টু ভি0 × 1 মাইনাস T/273। এখানে এখানে টি হবে ডিগ্রি সেলসিয়াস এ। টি হবে ডিগ্রি সেলসিয়াস এ। ঠিক হে? বুঝতে কি পেরেছো? ওকে। এবার গল্পটা হচ্ছে কি, এই যে আমরা 1/273 লিখছি না, এই যে 1/273, এটাকে বলা হয় গ্যাসের আয়তন আয়তন প্রসারণ প্রসারণ গুণাঙ্ক। ওকে। এটাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। 273 লিখেছি। এবার ব্যাপার হলো কি, এরপরে যদি আমরা এই চার্লসের সূত্র থেকে পরম শূন্য, এর পরের টপিক আছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার কনসেপ্ট, 1 নম্বর টপিক। এরপরেরই তারপরের টপিক আছে এই চার্লসের সূত্র, এটা তো সেলসিয়াস স্কেলের, কেলভিন স্কেলের একটা গাণিতিক রূপ আছে, সেটা আমরা পরের ক্লাসে দেখি। আজকে অনেকটা হয়ে গেছে, মানে আমি চাইছি না বেশি টানতে, চাইলে টেনেই দেওয়া যায়। পরের লেকচারে, পরের ক্লাসে আমরা এই চার্লসের সূত্র থেকে আবার শুরু করব। তাতে করে কি হবে, তোমাদের অনেকটা রিভাইজ হয়ে যাবে, তার সাথে লিঙ্ক করে আমরা আগেও পড়তে পড়তে যেতে পারবো। ঠিক আছে? তো আমি তোমাদের এই মুহূর্তে কোনো নোটস দিচ্ছি না, পুরো চ্যাপ্টারটা শেষ হলে একটাই নোটস, একটা পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা সেটা চাইলে প্রিন্ট করেও নিতে পারো, আর যদি ফোন, ল্যাপটপ যাই থাকে তোমাদের, যে ডিভাইসই থাকে, সেই ডিভাইস থেকেও তোমরা পড়ে নিতে পারবে। কিন্তু তার জন্য তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। চেষ্টা করব আরও একটা ক্লাসে চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার। যদি না পারি তাহলে আরও একটা ক্লাস লাগবে, কিন্তু ওই যে বলেছি, সুন্দর করে ধীরে ধীরে গুছিয়ে আমরা করার চেষ্টা করব। তো চলো।
ধন্যবাদ তোমাদের সকলকে এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। যাওয়ার আগে দুই তিনটে কথা ওই যা বলি আবারও বলছি, যদি আমাদের এই ছোট্ট প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাকিদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আমার কোনো সিনিয়র ব্যক্তি দেখে থাকেন, যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই জানাতে পারেন, কমেন্ট বক্স খোলা রয়েছে তার জন্য। আর যাদের দরকার, যাদের প্রয়োজন, যদি কারো কাজে আসে তাদের সঙ্গে শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। ও আর একটা কথা, সেটা হলো প্রত্যেকটা ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আর তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হচ্ছে। তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারো। তো চলো, আশা করি তোমরা জয়েন করে নেবে, যাদের দরকার আছে তারাই। চলো দেখা হচ্ছে পরের লেকচারে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চুটিয়ে পড়াশোনা করতে থাকো। চলো টাটা, বাই বাই, নমস্কার, রাধে রাধে।